আগে ঘুষ যদি 1 লাখ দেওয়া লাগতো, এখন দিতে হয় 5 লাখ। এই সরকার যদি একটা বিপ্লবী সরকারে রূপান্তরিত করা যাইতো, তাদের হাতেই যদি সংস্কারটা করা যাইতো তাহলে ভালো হতো। এক বছরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা যদি বলেন 100 এর মধ্যে 10 ভাগ, আর 90% তিনি ব্যর্থ। সকল রাজনৈতিক দলগুলো মিলে একটা সংস্কার যে আলাপ করছে, এটা কি বাংলা সংস্কৃতিতে ছিল? বাংলাদেশে যে একতা বিনষ্ট হয়েছে এর জন্য 1 নম্বর দায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে দেশের সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলি। আপনারা যা জানতে চান সে বিষয়গুলো অতিথিদের কাছ থেকে। আপনারা যেমনটা জানতে চান দেশের রাজনৈতিক কি অবস্থা, আগামী নির্বাচনের পটভূমি কি, জুলাই সনদের কতদূর হলো, সংস্কার কমিশনের এই ঐক্যমত্য কমিশনের ঐক্যমত আসতে রাজনৈতিক দলগুলোর সাথে আর কতটা মিটিংয়ে বসবে, এই সকল বিষয় আজকের আলোচনার শিরোনাম রেখেছি আমরা গভীর সংস্কার। প্রধান উপদেষ্টার একটি কথার কোট করে সেটি আমরা রেখেছি, এ বিষয়ে আলোচনা হবে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি, আমার বাঁ পাশে রয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, স্বাগত জানাচ্ছি। ডান পাশে রয়েছেন শেখ ফজলুল করিম মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার এবং দাওয়া সম্পাদক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই রাশেদ খান আপনাকে দিয়েই শুরু করি। আপনি যেমনটা শুনলেন যে গভীর সংস্কার শিরোনাম, এক্ষেত্রে একটু কোট করছি। প্রধান উপদেষ্টা আজকে একটি প্রোগ্রামে জাতিসংঘ মানবাধিকার মিশনের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে যোগ দিয়ে তার বক্তব্যে বলেছেন, শুধু উপরের প্রলেপ দিয়েই নয়, দেশ গড়তে গভীর থেকে পরিবর্তন আনার কথা তিনি বলেছেন। ইতিমধ্যেই তার সাথে হচ্ছে জুলাই সনদের খসড়া কপি দেওয়া হয়েছে, যে কপির ব্যাপারে বেশ কয়েকটি রাজনৈতিক দল আপত্তি করেছে, এনসিপিরও তুমুল আপত্তি সেখানের ক্ষেত্রে। এই বিষয়টি নিয়েই শুনতে চাই যে সেই গভীর সংস্কার আপনারা কি অর্থে নিয়েছেন? ধন্যবাদ সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, প্রধান উপদেষ্টা তো অনেক মিষ্টি কথা বলেন, কিন্তু 1 বছরে এই মিষ্টি কথার বাস্তবায়ন আমরা দেখি নাই। তারা রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছেন যে আগামীতে দলগুলো ক্ষমতায় গিয়ে তাদের এই প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন করে দিবেন, কিন্তু তারা যে পথ দেখাবেন সেই পথ তারা দেখাতে পারেননি। এই 1 বছরে যতটুকু সংস্কার হয়েছে উপদেষ্টা পরিষদের, এমনকি তার সুবিধাভোগী স্বয়ং প্রধান উপদেষ্টা নিজেও। আমি কিন্তু আমার আগের টকশোগুলোতে কখনোই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সমালোচনা করিনি, কিন্তু তার সরকারের যখন 1 বছর অতিক্রম করতে যাচ্ছে, তখন অবশ্যই এই সরকারের 1 বছরের জবাবদিহিতা, স্বচ্ছতা আমরা চাইতেই পারি। কারণ এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, বিষয়টা যদি এরকম হয় যে হাসিনার আমলে যেটি হয়েছে, যে হাসিনার মন্ত্রীদের যত বড় সমালোচনা করো, কিন্তু হাসিনার সমালোচনা করা যাবে না। আর এই কারণেই হাসিনা কিন্তু ফ্যাসিস্ট হয়ে ওঠে। ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমরা 1 বছরে কেউ সমালোচনা করি নাই, যে কারণে তিনি মনে করছেন আরে দলগুলো তো আমাকে 5 বছর চাই, মানুষ তো আমাকে 5 বছর চাই। ঈদগাহ নামাজ পড়তে গেলে মানুষ বলে স্যার আপনি 5 বছর থাকেন, দালালদের কথা শুনবেন না। তিনি আসলে সেই তোষামদির ফাঁদে পা দিয়েছিলেন, যে কারণে 1 বছরে কার্যকর কোনো সংস্কার বাস্তবায়ন করতে পারেননি। আমি আপনার টকশোতে আসার আগে রাস্তায় দেখলাম অটোরিকশা, এই অটোরিকশার কারণে রাস্তাঘাটে চলা যাচ্ছে না। আওয়ামী লীগের আমলেও আমরা দেখি নাই যে অটোরিকশা এইভাবে রাস্তায়। আজকে কতটা ঝুঁকি বেড়ে গিয়েছে। 3 চাকার বাহন, ব্রেক ধরলে ঠিকমতো থামে না। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কিভাবে আসলে মানুষ এই অটোরিকশায় চড়ে আক্রান্ত হয়েছে, এমনকি মারাও গেছে। সেই অটোরিকশা আজকে ঢাকার প্রত্যেকটা রাস্তায়, বাদ দিতে পারবেন না, তাও মেন রাস্তায়, গলিতে যদি চলে কোনো সমস্যা নাই। আজকে মেন রাস্তায় অটোরিকশা, এইটাই কি এই সরকারের সংস্কারের অংশ? আজকে পুলিশে দেখেন, পুলিশে আগে ঘুষ যদি 1 লাখ দেওয়া লাগতো, এখন দিতে হয় 5 লাখ একই কাজের জন্য। পুলিশের কোনো সংস্কার হয়েছে? যে সকল পুলিশ ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে ইউনূস কি সরিয়েছে? ইউনূস স্যার সরায়নি। সচিবালয়ে খোঁজ নেন, সেই শেখ হাসিনার বান্ধবীরা, পলকের বন্ধুরা, আওয়ামী লীগের সুবিধাভোগী আমলারা, সেই ডিসিরা, এসপিরা যারা 14 সালে, 18 সালে, 24 সালের ইলেকশন করেছে, তাদেরকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আরো বেশি প্রমোশন দিয়েছে। আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া
এক বছরে এই সরকারের অর্জনটা কি দেখেন। আওয়ামী লীগকে তারা সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু একই অপরাধে যারা জাতীয় পার্টির 14 দল ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গৃহীত হয় নাই। জিএম কাদের এখনো পর্যন্ত বড় বড় কথা বলতেছে, তার নামে মামলা, তাকে অ্যারেস্ট করে না। বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি যে সকল ছাত্র সমন্বয়করা যাদেরকে আমরা আবাবিল পাখির ন্যায় শ্রদ্ধা করছিলাম তাদের বিরুদ্ধে গুলশানে চাঁদাবাজির অভিযোগ। আজকে মাহফুজ আলম ফেসবুকে পোস্ট করেছে যে আমি ছাড়া আমার সার্কেলের সবাই দুর্নীতিগ্রস্ত। নতুন একটি দলের যারা মহারথী রয়েছে তারা প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত। সেই সার্কেলে কারা? নাহিদ, আসিফ, সার্জিস, ওই সার্কেল তো তারাই। ওই দল কোন দল? এনসিপি। আজকে যেখানে একজন উপদেষ্টা সাক্ষ্য দিচ্ছে, দুদক সেখানে চুপ করে বসে আছে। একজন উপদেষ্টার কাছে দুর্নীতির তথ্য না থাকলে এইভাবে তিনি কথা বলতেন না, কিন্তু একজন উপদেষ্টা তথ্য জানার পরেও দুদকে কেন অভিযোগ দিল না? আজকে রাষ্ট্র এইভাবে চলছে। ডক্টর ইউনূস আজকে ইউনাইটেড মানবাধিকার কার্যালয় সম্ভবত সেখানে গিয়ে বক্তব্য দিয়েছেন। দেখেন, এই যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়, এটা নিয়ে ইসলামী আন্দোলন সমাবেশ করেছে, যুব আন্দোলন সম্ভবত আপনাদের যুব শাখা। আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, প্রতিবাদ জানিয়েছেন যে এইটা নিয়ে তারা শঙ্কিত। এনসিপির আক্তারও এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে। রাশেদ খান, আপনি অনেকগুলো প্রসঙ্গ বলেছেন, তো বাকি প্রসঙ্গে গেলে হয়তো সেটি পরের আলোচনায় আসি। আমি এক মিনিটে শেষ করি। আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে ঐক্যমত কমিশনে আপনারা বসতেছেন, আলোচনা করতেছেন বিভিন্ন ইস্যুতে, বন্দর নিয়ে, করিডোর নিয়ে, মানবাধিকার কার্যালয় নিয়ে, দলগুলোর সাথে কি একটি বারের জন্য আপনারা বসতে পারতেন না? এই সরকার সংস্কারের নামে তারা এক বছরে নিজেদের সংস্কার করেছে, নিজেদের আত্মীয় স্বজনকে বিভিন্ন জায়গায় চাকরি দিয়েছে। আজকে যাদের উপদেষ্টা রয়েছে এই সরকারে, যারা সরকারের বেনিফিশিয়ারি, শুধুমাত্র তারাই বলছে যে বিচার এবং সংস্কারের আগে কোনো নির্বাচন নাই। অথচ হওয়া দরকার ছিল বিচার, সংস্কার, নির্বাচনের যে ধারাবাহিকতা একসাথে রক্ষা করা দরকার ছিল। ধন্যবাদ। আমি এক বছরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা যদি বলেন 100-এর মধ্যে 10 ভাগ, আর 90% তিনি ব্যর্থ হয়েছেন। অনেক ধন্যবাদ। অনেকগুলো বিষয়ে শেখ ফজলুল করিম মারুফ অনেকগুলো বিষয় বললেন, এবং তার মধ্যে একদমই ইউনূস সরকারকে অন্তর্বর্তী সরকার সেখানে 10 মার্কস দিতে যাচ্ছে, এবং সংস্কারের নামে আপনি সেই অভিযোগগুলো শুনলেন। আপনারাও কি এমনটা মনে করেন? আলহামদুলিল্লাহ, আজকে মাই টিভিকে ধন্যবাদ এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। একথাটা ঠিক যে ডক্টর ইউনূসের সরকার, সেই সরকার সংস্কার আসলে করে নাই, তারা সংস্কারের সমন্বয় করতে গেছিল, যেটা আসলে হয় নাই। এর কারণটা আসলে অনেক। শুরুতে যে ভুলটা আমাদের হয়েছে যে এই সরকারকে একটা অন্তর্বর্তীকালীন সরকার নাম দিয়ে নির্বাচন আয়োজনের সরকার হিসেবে দেওয়া হয়েছে। তা না করে এই সরকার যদি একটা বিপ্লবী সরকারে রূপান্তরিত করা যাইতো, তাদের হাতেই যদি সংস্কারটা করা যাইতো তাহলে ভালো হইতো। ওরা যেটা চেয়েছেন যে রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কার করানো, কিন্তু আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ইতিহাসটা জানি। গত 53-54 বছর রাজনৈতিক দলগুলো সংস্কার করে নাই, এবং রাজনৈতিক দলগুলো সংস্কার করতে পারবেও না। কারণ হলো রাজনৈতিক দলগুলো বাংলাদেশে যেভাবে ডেভেলপ করছে, বস্তুবাদী রাজনীতি, প্রত্যেকের বস্তুগত স্বার্থ থাকে, আর সংস্কার করতে গেলে বস্তুগত স্বার্থের হানি হয়, ফলে তারা সংস্কার করবে না। ফলে উচিত ছিল কি এই সরকার, যার একটা বড় কর্মী বাহিনী পালতে হয় না, নেতাকর্মী পালতে হয় না, তারা যদি সংস্কারটা করে যাইতো তাহলে ভালো হইতো। এখানে কিছু তথ্য আলাপ আছে যে বলবে যে এই সরকারের সে ম্যান্ডেট কোথায়, তারা সংস্কার করবে। এই প্রশ্ন আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ হলো গত জুলাই আগস্টে যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনীদের ম্যান্ডেট, ওই আন্দোলনটা কিন্তু শুনছি রাজনৈতিক দলের অধীনে হয় নাই, কোনো আদর্শের অধীনে হয় নাই, গণমানুষই তাদেরকে সমর্থন দিয়ে বসিয়েছে। ফলে ওই ম্যান্ডেটে তারা সেটা করতে পারতো। তবে আজকে উনি যে এখানে গিয়েছেন এবং যিনি যে বলেছেন গভীর সংস্কার, এখানে আমি দুইটা কথা বলতে চাই। প্রথম কথা হলো মানবাধিকার কমিশন, এটার কোনো প্রয়োজন আসলে ছিল কিনা বাংলাদেশে। আমরা খুব স্পষ্ট করে বারংবার বলেছি বাংলাদেশে মানবাধিকার কমিশনের কোনো জরুরি দরকার ছিল না। কারণ কি দেখেন, মানবাধিকার কাকে বলে এটা তো সংজ্ঞায়ন করতে হয়। পশ্চিমের যে মানবাধিকারের সংজ্ঞা, সেই সংজ্ঞা আমাদের প্রাচ্য ধারণায়, শুধু ইসলাম না, বাংলাদেশ না, আমাদের প্রাচ্য ধারণা, সেগুলো আসলে মানবাধিকার সংজ্ঞা বলে মানে গ্রাহ্যই না। যেমন তাদের কাছে সমকামিতা একটা মানবাধিকার, আমরা সমকামিতাকে আমরা সেটা নিতে পারছি না। আমরা দেশের মানুষ মুসলমান, আমরা অনেক কিছুই ইসলামকে দিয়ে বিবেচনা করি। এখানে সম্পদের বন্টন একটা ঐশী বিধান, সেটা আমরা কোনোভাবে লঙ্ঘন করতে পারবো না, তাদের কাছে একটা মানবাধিকার। তো এমন একটা কমিশন যারা পশ্চিমা মানবাধিকারের চিন্তাকে স্বৈরাচারী উপায়ে, ফ্যাসিস্ট উপায়ে আমাদের উপর চাপায় দেবে, এবং এমন কমিশন কোনো দরকার ছিল না। এই কমিশন ক্ষতি করবে অনেক।
ধরেন তারা এখন রিপোর্ট করবে এই মাপকাঠিতে বাংলাদেশে মানবাধিকারের পরিস্থিতি খারাপ, তাতে কি হবে? আমাদের এখানে বিনিয়োগ কমে যাবে, বৈদেশিক পর্যটন কমে যাবে, বাংলাদেশের পাসপোর্টের মান খারাপ হবে। আমাদের সেখানে ফজলুল করিম মারুফ এই কমিশন এখানে হওয়ার কারণে আমাদের রাষ্ট্র সংস্কারের কিংবা আগামী নির্বাচনের অন্তর্বর্তী সংস্কারের সেটির উপর কি কোনো প্রভাব পড়বে? এর কোনো দরকারই ছিল না, বরং এটা আলাদা একটা বাড়তি ঝামেলা তৈরি করতেছে। সেখানে তিনি তারপরেও কারোর সাথে আলোচনা না করে সেই কমিশনটাকে তিনি অনুমোদন দিয়েছেন অফিস খোলার জন্য। এবং জানেন যে বৈদেশিক অফিসগুলোকে আমরা যে ধরনের সুযোগ সুবিধা দেই তার চেয়েও অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা এই কমিশনের অফিসের কর্মকর্তাদেরকে দেওয়া হয়েছে। এবং আমৃত্যু তারা কর্মকর্তা না থাকলেও তারা কিন্তু দায় মুক্তি পাবেন। এই কমিশনের একটা প্রচন্ড আমরা বিরোধিতা জানিয়ে রাখছি। এই কমিশনটাই দরকার ছিল না। কমিশন অফিস খোলা হয়েছে, তিনি সেখানে গিয়েছেন, গিয়ে তিনি গভীর সংস্কারের কথা বলেছেন। আজকে এখন এর বলার তখন দরকার নেই। হ্যাঁ, আমরাও চাই গভীর সংস্কার। গভীর সংস্কার বলতে বাংলাদেশের সংস্কৃতিতে একটা সংস্কার আসা, রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের মনোভাবের সংস্কার আসা, চিন্তায় সংস্কার আসা, এগুলো আসলে করা দরকার ছিল, কিন্তু করেন নাই। এখানে আমরা ডক্টর ইউনূস সাহেবকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামপন্থীরা আমরা কখনোই আসলে ব্ল্যাঙ্ক চেক দিইনি, আমরা সবসময় তাকে সমালোচনার উপরে রাখছি। হ্যাঁ, যেমন নারী কমিশন নিয়ে প্রত্যেকটা জায়গায় আমাদের বিরোধীগুলো দেখেন আমরা সমালোচনার উপর দিয়ে তাকে আমরা রাখছি, কিন্তু তারপর আমরা তাকে এক ধরনের সমর্থন করছি যে আপনি সংস্কারটা আসলে করে যান। আর সংস্কার চিন্তাকে বড় করে আসলে দেখতে হবে। আমাদের এখানে আমি একটা কথা ছোট করে বলি, রাশেদ ভাই যেটা বললেন একটু করে না বললে একটু হয়, সেজন্য বলি। সেটা হলো আজকে এই অটো রিক্সা নিয়ে, হ্যাঁ, এখন অটো রিক্সা চললে একটা ঝামেলা তৈরি হয়, কিন্তু বাংলাদেশের যানজটের প্রধান কারণ কিন্তু অটো রিক্সা না। হ্যাঁ, অটো রিক্সাকে উঠায় দিলে অনেক মানুষের কর্মসংস্থান ঘাটতি হয়, আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি নাই। এই যে আমাদের জনসংখ্যা যেখানে উদ্বৃত্ত আছে, আমরা একটা স্বর্ণযুগ পার করছি, সেখানে জনসংখ্যা কাজে লাগাইতে পারি নাই, কারণ বিগত সরকারগুলো কেউই জনসংখ্যার কাজে লাগানোর জন্য কর্মসংস্থান তৈরি করে নাই। সেজন্য একটা ঝামেলা আছে। কিন্তু এদের আসলে করবেন কি? আমরা যদি এদেরকে উঠাই দিই, মেইন রোডে থাকুক না, মেইন রোডে কিন্তু না, মানে ওইটাই যানজটের কারণ না। আমাদের এখানে না ভাই, আমাদের এখানে প্রাইভেট কার অনেক আছে। আমাদের মানুষ কি বলে সেটা না। শেখ ফজলুল করিম মারুফ, আমি একটু এখানে ইন্টারাপ্ট করি। সেটি হচ্ছে যে প্রধানত বিষয় হচ্ছে যে আপনি এটা তো একটা মেগা সিটি নিশ্চয়ই, এবং এখানে আপনার 1.5 কোটি কিংবা 2 কোটি মানুষ বসবাস করে। এখানে সব আপনি মানবিক দৃষ্টিতে সবকিছু তাকালে বাকিদের নগরবাসীতে চলতে পারবে না। মানবিক না, আমাদের এই মেগা সিটি নিয়ে পরিকল্পনা কি কেউ করছে? এখন দোষটা আমি এখানে গরিবকে চাপাচ্ছি। আমাদের এখানে এত প্রাইভেট কার কেন লাগে সেটা কি আমরা প্রশ্ন করছি? ওই যে অটো রিকশাটা, তার মালিক কিন্তু যে চালায় সে না, তারপরেও তো সে মাসে, এবং ওর গতি হচ্ছে ঘন্টায় যে কয়েক কিলোমিটার প্রতিদিন। যদি কিন্তু আমি বলি যানজটের কারণ হিসেবে ভাই ওইটাকে প্রদান করেন না। আমরা প্রাইভেট কার নিয়ে এখন কথা বলি, আমরা গণপরিবহন নিয়ে কথা বলি। আমাদের গণপরিবহনগুলো মানসম্মত চলতে পারতাম, গণপরিবহনগুলো মানসম্মত হচ্ছে না। প্রাইভেট কার একটা পরিবার 3-4 করে প্রাইভেট কার, একটা প্রাইভেট কার একজন থাকে, যে পরিমাণ শক্তি জায়গা সময় নষ্ট হয় সেজন্য কথা বলি না। তো যানজটের কারণ ওইটা না হলে ভালো হয়, কিন্তু ওইটাকে আসলে ফোকাস না করে আমরা উপর দিকে ফোকাস করি, আমরা প্রাইভেট কার সংখ্যা কমাই বাংলাদেশে। আমরা এই আলোচনায় এই মুহূর্তে কিন্তু এটা নাগরিক যে ভোগান্তি, সেটা একটা বড় একটা ভোগান্তি। কিন্তু ভাই কি আমাদের এখানে সমস্যার সমাধান করতে গিয়ে আমরা আসলে গরিবের উপরে গিয়ে কোপটা ফেলি। আপনি মনে হয় সেই জায়গাটাতে বলা ছিল যে আপনার এই গরিব কখনোই, গরিব তো আমিও, আপনিও গরিব, এই গরিব কখনোই ঢাকা শহরে মেন রাস্তায় অটো চালাইতে পারতো না। ইউনূস সরকারের আমলে এটা শুরু হয়েছে। তারা মনে করছে যে এই অটো রিকশা, এই তথ্যটা পুরোপুরি ঠিক না। এর আগে সব এলাকায় কিন্তু পুলিশকে চাঁদা দিয়ে চলতে পারতো, পেছনে আলাদা আলাদা ময়ূর এবং বিভিন্ন প্রতি মাসে টাকা দিতে হতো। ইস্যু তো এটা না। তারপর কথা হলো যে আমরা সমস্যার সমাধান করার জন্য গরিবের উপর কোপটা না ফেলি, এটা হলো আমার বলার ইস্যু। তবে এটা সমস্যা তো বটে। ডক্টর ইউনূসের আপনারা কোনো এই সরকারের কোনো সফলতা দেখেননি? এই সরকার অনেক সফলতা দেখছি, এটা বলতেই হবে। গত 15টা বছরে আওয়ামী সরকার যে নির্মম ভাবে শুধু রাজনৈতিক দলগুলোর উপরে না, প্রশাসনকে একেবারে দুমড়ে মুচড়ে দিছে, সেই প্রশাসনকে টিকে রাখা এবং বাংলাদেশকে এখনো মানে ভালো আছে, মানে ধ্বংস হয়ে যায় নাই, ভারত আক্রমণ করতে পারে নাই। আপনারা জানেন বোধহয় সোহেল তাজ বলছিল যে রাশিয়া এবং ইউক্রেনের একটা তুলনা দিছিল, যে তার একটা লক্ষ্য, একটা ইঙ্গিত ছিল বাংলাদেশ ইউক্রেন হয় কিনা, সেটা কিন্তু হয় নাই। পশ্চিমাদেরকে সে এক ধরনের সন্তুষ্ট রাখছে, পুরো বিশ্বশক্তিকে সন্তুষ্ট রাখছে এবং এক ধরনের সংস্কার দিকে সে গেছে। আজকে অনেক সমালোচনা, তারপরেও ঐক্যমত্য কমিশনের যে 19 দিন 20 দিন সকল রাজনৈতিক দলগুলো মিলে একটা সংস্কার যে আলাপ করছে, এটা কি বাংলা সংস্কৃতিতে ছিল না। ফলে তার সফলতা আছে, কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত সফলতা আমরা চাইছিলাম সেটা হয়নি। তার প্রধানতম কারণ হলো তার যে উপদেষ্টা পরিষদ, এই পরিষদ নিয়ে আমাদের আপত্তি আছে। এই পরিষদের আমি সবসময় উপদেষ্টা পরিষদে ইসলামী আন্দোলনেরও তো প্রতিনিধি আছে। না, আমাদের প্রতিনিধি নেই।
আপনাদের একজন না, না, উপদেষ্টা, না, না, ধর্ম উপদেষ্টা তো আপনাদের উপদেষ্টা। আমাদের না, উনি ইসলামী আমাদের দল আন্দোলনের। করতেন, কিন্তু দলীয় সিদ্ধান্তে, দলীয় প্রস্তাবে আসলে কাউকে নেওয়া হয় নাই। আমি বলি কি, এই উপদেষ্টা পরিষদে একমাত্র ডক্টর ইউনূসের একটা থ্রেট ছিল আওয়ামী লীগের, তাও রাজনৈতিক কারণে না, ব্যবসায়িক কারণে। আর একজনও, পরে তো আসিফ নজরুল স্যার তো ছিলেন, আর কেউ আওয়ামী লীগের কে আসলে ভয়, আওয়ামী লীগ থেকে ক্ষতিগ্রস্ত হয় নাই, আওয়ামী লীগের থ্রেট হিসেবে পায় নাই। ফিরছি রাশেদ খান আপনার কাছে। আপনি অনেকগুলো বিষয় বললেন যেগুলোর কোনো সফলতা দেখছেন না, অথচ এই সরকারকে যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা যারা ছিলেন সবার সমর্থনের সরকার। প্রশ্ন হচ্ছে, গত 1 মাস ব্যাপীও তো আপনারা সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ঐক্যমত কমিশনের মিটিংয়ে বসছেন, তো সেখানে কি আপনাদের এই কথাগুলো কখনো বলেন না যে আপনারা কিচ্ছু পারছেন না, আপনাদের নতুন এই উদ্যোগ জুলাই সনদ, সেগুলো কি পারবেন কিনা, এই সন্দেহ কি প্রকাশ করেছেন কিনা? দেখেন, আমি সেই ব্যক্তি যে ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি বলেছিলাম যে স্যার, আপনি বিদেশে একজনকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আন্তর্জাতিক মহলের কাছে পরিচয় করিয়ে দিলেন যে অমক মাস্টার মাইন্ড। আসলেই স্যার সে মাস্টার মাইন্ড? জনগণ তো লজ্জিত হয়েছে। আমি সেই ব্যক্তি। সুতরাং আমাকে যদি বলেন যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছু বলি নাই, আপনি না রাশেদ খান, আপনি তো একটা দলের প্রতিনিধি, দল হিসেবে বলেছি। সেখানে আমাদের সভাপতি নিজে ছিল। আমরা সবসময় স্যারকে বলে আসছি বা সরকারকে বলছি যে শুধুমাত্র একটা গোষ্ঠী, একটা দলকে, গণ অভ্যুত্থানের একটা শক্তিকে আপনি মাথায় তুলে নাচতেছেন আর বাকিদেরকে কোনো পাত্তাই দিতেছেন না, এইটা কিন্তু আসলে কোনোভাবেই একতা ধরে রাখতে পারবে না। বাংলাদেশে যে একতা বিনষ্ট হয়েছে, এর জন্য 1 নম্বর দায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছিলেন ছাত্ররা আমাদের নিয়োগকর্তা, জনগণ আমাদের সমর্থনদাতা, আর বাকিদের আর প্রয়োজন নাই। মানে তার মানে কি, তার বক্তব্য বিশ্লেষণ করলে এটাই পাওয়া যায়। এরপরে দলগুলো মনে করলো তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়তো আলাদা প্ল্যান আছে এই ছাত্রদের দলকে ক্ষমতায় আনা। আরও তিনি বললেন ছাত্রদের উচিত একটা নতুন দল গঠন করা, অন্যথায় পুরাতন শক্তি আবারও ক্ষমতায় ফিরে এসে সেই আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে। এই সব বিভাজিত বক্তব্যের মাধ্যমে তিনি গণ অভ্যুত্থানের শক্তিকে বিভক্ত করেছেন। বাংলাদেশে আর কোনো ব্যক্তি না, একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস গণ অভ্যুত্থানের রাজনৈতিক শক্তিকে, ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে তিনি আজকে ধ্বংস করে ফেলিয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী শক্তি কি ফ্যাসিবাদের পক্ষে চলে গেছে? তারা তো ফ্যাসিবাদের প্রশ্নে একই আছে। আমি সেটাই বলতেছি। এই জাস্ট কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আবার আপনারা সবাই গেলেন। আমি সেটাই বলতেছি, সেই তিনি যখন বুঝতে পারছেন যে আমার ভুল হয়ে গেছে, তখন তিনি আবার দলগুলোকে ডেকে বলতেছেন যে আপনাদের ভিতরে দৃশ্যমান একতা দেখতে চাই। তো আপনি কেন সেই একতা, একজনকে আদর করে আর একজনের গালে থাপ্পড় মেরে সেই একতা নষ্ট করলেন? এত সহজ? আপনি যে একতা নষ্ট করে ভেঙে ফেলিয়েছেন, চুরমার করেছেন। যখন উপদেষ্টারা 4টা দলকে ডেকে নিয়ে বলে যে এই 4টা দল বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল, তখন বাকি দলগুলো কি পরের দিন আবার বাকি দলগুলোর 1জন করে ডাকে আর তাদের 4জন করে। যে দলের নির্বাচন কমিশন বলছে এখনো পর্যন্ত নির্বাচনের দল সম্পর্কে আপনার আপত্তি? 4টি দলের কি কেউকে আপনি বড় হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না? আমি সেটাই বলতেছি, নির্বাচন কমিশন বলছে যে নির্বাচন কমিশনের যে শর্তাবলী নিবন্ধনের জন্য সেটা এনসিপি পূরণ করতে পারে নাই। তার মানে এই দলের সক্ষমতা তো আমরা বুঝতেছি। অথচ উপদেষ্টারা তাদেরকে ডেকে নিয়ে বলছে যে সবথেকে বড় দল। এমনকি প্রেস উইং সবসময় বলছে জামাত, বিএনপি, এনসিপি, মানে মানুষের মুখস্থ করে ফেলাইছে। আগে যেমন বলতো না জামাত বিএনপি, জামাত বিএনপি, হাসিনা বলতে বলতে মানে বিএনপির পরে জামাত। ঠিক এই প্রেস উইং জনগণের মনের মধ্যে এমন একটা মানে মনস্তাত্ত্বিক চিন্তা ঢুকিয়ে দিয়েছে, জামাত, বিএনপি, এনসিপি, বাংলাদেশে এনসিপি তৃতীয় শক্তি, এইরকম একটা মনস্তত্ত্ব তৈরি করে ফেলিয়েছে, যার আমরা ফলাফল দেখতে পাচ্ছি কিছু। আপনি প্রথম দুটাকে কি প্রথম আর দ্বিতীয়তে দিচ্ছেন রাশেদ খান? তৃতীয় নিয়ে আপনার আপত্তি? আমি সেটাই বলতেছি যে ঠিক আছে, আপনি তো এইভাবে কোনো দলকে না, এমনকি বিএনপিকে না, কোনো দলকে এইভাবে আলাদাভাবে ডাকতে পারে না। যদি জাতীয় সংলাপ করতে হয় প্রত্যেকটা দলকে গোল টেবিলে ডাকতে হবে। এই যে ঐক্যমত কমিশনে যেভাবে বসতেছে সেইখানে এইভাবে গোল করে আলোচনা করতে হবে। আপনি কাউকে ডেকে বলবেন বড়, আর কাউকে ডেকে বলবেন 4-5 দিনের মধ্যে নির্বাচনের আমরা ডেট ঘোষণা করতেছি, যেন আপনি বলতে পারেন না। আর নির্বাচনে যদি তারিখ ঘোষণা করতে হয় কে করবে? ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। সেখানটাই একটু আসি, সেটা তো নির্বাচন কমিশন করবে। সেই যে আপনার ঐক্যমত কমিশনে যাচ্ছেন, সেইখান থেকে তো জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ দেওয়ার কথা, ইতিমধ্যে আপনাদের খসড়া পাঠানো হয়েছে। সেই খসড়ার জায়গা নিয়েও আবার কথা আমরা শুনছি। জুলাই সনদের খসড়ায় এনসিপির আপত্তি, বিএনপিরও কিছু বিষয় আছে। যদিও ডক্টর আলী রিয়াজ বলেছেন 31 জুলাইয়ের মধ্যেই সনদ চূড়ান্ত হবে। আপনাদের কি বক্তব্য? দেখেন, এই যে গণ অভ্যুত্থান, করে শুনতে চাই একটু। জি, এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট কি? 2018 সালের কোটা সংস্কার আন্দোলন,
যে আন্দোলন করতে গিয়ে আমি নিজেও একটানা 15 দিন পুলিশি নির্যাতনী রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি, যে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ রক্তাক্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। 24 সালে হাসিনা যখন আবার কোটা ফিরিয়ে আনলো, তখন কিন্তু 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু হলো। এরপরে যখন হাসিনা গুলি চালিয়ে মানুষ হত্যা করলো, তখন কোটা সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত হলো। এরপরে গণ অভ্যুত্থান সৃষ্টি হলো। আজকে এই যে খসড়া যে জুলাই সনদ আমার কাছেও এসেছে, সবার কাছে এসেছে, সেখানে কোটা সংস্কার আন্দোলন শব্দটা বাদ দেওয়া হয়েছে। এর একমাত্র কারণ হলো যে এই যে কোটা সংস্কার আন্দোলন এই শব্দটা থাকলেই রাশেদ নূর এদের নাম চলে আসে, এইটা অনেকে চায় না। এই জন্য এই ইতিহাস থেকে আমাদের বাদ দেওয়ার জন্য এই ধরনের একপাক্ষিক একটা জুলাই সনদ তারা তৈরি করতে যাচ্ছে। আমাদের স্পষ্ট ঘোষণা, মানে আপনি বলতে চাচ্ছেন আপনাদেরই টার্গেট করে এটা রাখা হয়, অবশ্যই আমাদের টার্গেট করে। এই সরকারের আমলে সবথেকে কণ্ঠাসা হয়েছে গণ অধিকার পরিষদ। সেই পক্ষটা কারা? এই পক্ষ সরকার, এনসিপির বৈষম্যবিরোধী নেতা যারা ছিল, যারা এনসিপি গঠন করেছে। রাশেদ খান এদের অনেকেই আপনাদের সাথে ছিল, আপনারা যাদের গুরু ছিলেন, তারা এখন মনে করছে, উপদেষ্টা পরিষদ মনে করছে যে দুইটা তরুণ শক্তি একসাথে বড় হইতে পারে না, সুতরাং একটাকে সাইজ করে দাও। এই জন্য তারা গণ অধিকার পরিষদকে বাদ দিয়ে জামাত, বিএনপি, এনসিপি ডাকতেছে, তাদেরকে বেশি মাথায় তুলতেছে। তাহলে গুরু মারা শিষ্য এটা বলতে চাচ্ছেন? ব্যর্থতাটা কাদের? গুরু হিসেবে আপনি এই উপদেষ্টা পরিষদের বিষয়ে বলি। আমি এই যে ইয়াং ছেলে মেয়ে তাদের আমি বেশি দোষারোপ করতে চাই না। এই যে যাদেরকে বসিয়েছি তাদের দরকার ছিল নিরপেক্ষতা ধরে রাখা, সবাইকে মূল্যায়ন করা, সবার কৃতিত্ব তুলে ধরা। অথচ কোটা সংস্কার আন্দোলন শব্দ বাদ দিয়ে আপনি কিসের জুলাই সনদ তৈরি করবেন? এইটা তো ইতিহাসকে বিকৃত করা, এইটা তো ইতিহাস থেকে অন্যদের কৃতিত্ব বাদ দিয়ে দেওয়া। আওয়ামী লীগ কি করেছিল? আমি একটু এই প্রসঙ্গে একটু শুনে আসি, আমি 1 মিনিটে শেষ করি। আওয়ামী লীগ কি করেছিল? আওয়ামী লীগ 71-এর পরে সেই স্বাধীনতাকে এককভাবে দখল করে। আর এই জুলাই সনদ যেটা হচ্ছে, এইটা এনসিপি মার্কা জুলাই সনদ হচ্ছে। আজকে যদিও আজকে লোক দেখানো বলা হচ্ছে আমরা স্বাক্ষর করব না, আমাদের দলের স্পষ্ট ঘোষণা, কোটা সংস্কার আন্দোলন এইটার ইতিহাস, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট যদি এই ঘোষণাপত্রে না উল্লেখ করা হয়, গণ অধিকার পরিষদও এই ঘোষণাপত্রে স্বাক্ষর করবে না। তো আপনি স্বাক্ষর করবেন না, তো সবাই স্বাক্ষর করবে না, তখন কি হবে? এই যে আজকে দলগুলো বলছে যে স্বাক্ষর করব না, কেন, কি কারণ? তার পিছনে একমাত্র দায়ী এই উপদেষ্টা পরিষদ। এই উপদেষ্টা পরিষদ রাষ্ট্রে সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারে নাই। আপনি দেখেন আজকে একটি দলকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, 900 পুলিশ ওই দলের সমাবেশে প্রটোকল দিচ্ছে, সেনাবাহিনীর গাড়ি এপিসি এর সামনে যাচ্ছে, বিজিবির গাড়ি যাচ্ছে। জি জি, আপনার কাছে আমি ফিরবো। আপনি যেমনটা বললেন যে স্বাক্ষর যদি না করে সেক্ষেত্রে নির্বাচন ঝুলে গেলে দায় দায়িত্ব তো তাদের নেওয়ার কথা। আমি একটু আপনার কাছে আসি যে আপনি জবাব দিবেন। শেখ ফজলুল করিম মারুফ, 4টি বড় দলকে দাওয়াত দেওয়া হয়েছে, সেই বড় দলের মধ্যে আপনারাও দাওয়াত পেয়েছেন। এই ক্ষেত্রে তো আপনারা মানে সুখী হওয়ার কথা বা হ্যাপি থাকার কথা, আপনারা বড় দল। আচ্ছা আমি সবগুলো প্রসঙ্গ নিয়ে ছোট করে সংক্ষেপে বলে যাই। 4 দলকে যে ডাকছে, এখন বাংলাদেশের বাস্তবতা অস্বীকার করা যাবে না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এই 4টা দলই প্রধানতম শক্তি হিসেবে, প্রধানতম না বড় শক্তি হিসেবে কাজ করছে, এবং 3টি কাউকে বাদ দেন নাই। এখন একটা তো ক্রম তো সাজাইতে হবে, 1 2 3 4 5 6 সাজাইতে হবে। তো একসাথে তো আর 100 আনা যাবে না। তাহলে 4 জনকে টানা হয়েছে, আপনারা কয় নাম্বার? আমি এখানে নাম্বারিং করতে চাচ্ছি না, আমি মনে করছি না আমি নাম্বারিং করছি। আমি বলছি কি এটা বর্গ করতে হবে, তো এটা 1 বর্গ, এটা আরেক বর্গ ডাকার জন্য আমি নাম্বারিং করতে চাচ্ছি। এটা তো বৈষম্য সৃষ্টি করে না, বৈষম্য। আমি যদি ওইভাবে দেখি যে 1 2 3 কথা আপনাদের বেশি বলা দরকার। ভাই আমরা যেটা করলো এটা বৈষম্য। সময় পাবেন আমার শুনতে, আমি বলছি আপনি এ ক্যাটাগরির দল আর আমি বি ক্যাটাগরি। না আচ্ছা আমরা বলতেন 1 2 3 4 এই ক্রমটাই করেন না। আমরা সবাই মিলেই বাংলাদেশ, সবাই মিলেই ফ্যাসিবাদী শক্তি। এখন একসাথে তো 50 জনকে নিয়ে বসা যাবে না। তিনি এখন 4 জনকে নিয়ে বসছেন, পরে 5 জনকে নিয়ে বসছেন। সেজন্য আমি 4 বিএনপি 1 আমি ক্রমই করতে চাচ্ছি না। 2 নম্বর কথা হলো, হ্যাঁ এই সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক বিভাজন তৈরি করছে। তার সবচেয়ে বড় যেটা ইস্যু মানে সূত্র, সেটা হলো লন্ডন বৈঠক। ওইটার পরে বাংলাদেশ বিএনপির দিকে একটু ঝুঁকে গেছে, এটা ঠিক হয় নাই। রাশেদ ভাই বারবার বলছেন বাংলাদেশের রাজনৈতিক শক্তিকে ভরসা রাখা। হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক মানে ছাত্রদের উপর বেশি ভরসা করছে, তরুণ প্রজন্মের উপরে। দেখেন আমিও রাজনীতি করি, কিন্তু আমি স্বীকার করতে বাধ্য যে বাংলাদেশের অতীতের রাজনৈতিক শক্তি এটা কলুষিত, নোংরা, অসুস্থ। এটা পরস্পর বিনাশীর রাজনৈতিক শক্তি। এই রাজনৈতিক শক্তিটা আসলে 54 বছর বাংলাদেশ এখানে আনছে, ফলে তাদের উপরে খুব বেশি ভরসা করার কিছু না। নতুন রক্তকে তিনি চাইছেন, এটা দোষের কিছু না। আর প্রেক্ষাপট যদি বলেন না ভাই, প্রেক্ষাপট 18 না, আমি সরি
18 একটা অন্যতম ওটা শুধু প্রেক্ষাপট না, প্রেক্ষাপট হাসিনার জন্ম, প্রেক্ষাপট বাংলাদেশের আপনিও অস্বীকার করবেন না? অস্বীকার করব না। আপনি গণ অভ্যুত্থান কিভাবে আপনার ভাই আমি আমাকে শেষ করতে দেন, আমার কথা বলতে দেন একটু বললে আমাকে আবার আমার কথা বলতে দেন। জি বলতেন জি যে শুধু 18 না, 18 একটা ইভেন্ট, 13 একটা ইভেন্ট, শাপলা সেটাও একটা ইভেন্ট, এটা অনেকগুলো। এবার সবচেয়ে বড় প্রেক্ষাপট হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, অসুস্থতার সংস্কৃতি, সেটা আসলে প্রেক্ষাপট। আমি শুধু এই কথাটা জুলাই সনদের ব্যাপারে এটা নিয়ে আমি বলতে চাচ্ছি। জুলাই সনদ যেটা আমরা খসড়াটা পাইছি, খসড়াটা আমরা আজকে আমাদের মুখপাত্র, আমাদের মহাসচিব গাজী ইউনুস আব্বাস সাহেব একটা বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি বলছেন আইনি বাধ্যবাধকতাহীন দুর্বল একটা খসড়া সনদ। এখানে আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করে যাই। 1 নম্বর হলো গোটা খসড়া সনদে হাসিনার নাম উল্লেখ নেই, অথচ হাসিনাই এই স্বৈরতন্ত্রের প্রধানতম ব্যক্তি, হাসিনাকে কেন্দ্র করেই হয়েছে সবচেয়ে পালের গোদা হলো হাসিনা, হাসিনার নাম একবারের জন্য উল্লেখ নেই। 2 নম্বর সমস্যা হলো ফ্যাসিবাদের বর্ণনা করতে গিয়ে কিছু গদবাধা, খুন গুম হানাহানি, কিছু গদবাদ শব্দ উল্লেখ করছে, যেগুলো আসলে সুনির্দিষ্ট কোনো মিনিং নেই, ক্লিশে হয়ে গেছে। তো এটা আরো বিস্তারিত হওয়া দরকার ছিল। 3 নম্বর প্রসঙ্গটা আমি বলি, ভারতের কোনো উল্লেখ নেই। এখন বলবেন যে ভারত রাজনৈতিক শক্তি, ভারতের সাথে করা সম্ভব, কিন্তু ভারত যে অপরাধটা বাংলাদেশে করছে ঐতিহাসিকভাবে, সেটা উল্লেখ থাকা দরকার ছিল। আমরা 71 প্রশ্নে পাকিস্তানকে আমরা দায়ী করি না, কিন্তু ভারতকে কেন করবো না? ভারতের উল্লেখটা দরকার ছিল। 4 নম্বর সমস্যা যেটা, কোনো আইনি বাধ্যবাধকতা নাই, শুধু অঙ্গীকারমালা 7 নম্বরে গিয়ে বলা আছে যে যথাযোগ্য মর্যাদায় করবে। এখন যথাযোগ্য শব্দটা আপেক্ষিক, আমার কাছে একরকম যথাযোগ্য, আপনার কাছে আরেক রকম যথাযোগ্য, অথচ জুলাই তো আর কোনো আপেক্ষিক না, জুলাই তো বাস্তবতা, ফলে আইনি কোনো বাধ্যবাধকতা নাই। 4 নম্বর হলো, 5 নম্বর হবে মাদ্রাসা ছাত্রদের কোনো উল্লেখ নেই। এখন বলতে মাদ্রাসা আলাদা উল্লেখ করতে হবে কেন? এই প্রশ্নটা আমি করছি, নারীরাও তো আমি আলাদা করি, আমি প্রশ্ন করছি যে উল্লেখ দরকার কেন? দরকার এই কারণে গত 54 বছরে মাদ্রাসা ছাত্রদেরকে বারবার মার্জিনালাইজ করে ফেলা হয়েছে, মাদ্রাসা ছেলেদেরকে মানুষ বানায় ফেলা হয়েছে। আপনি সবচেয়ে বড় দেখেন সাপ্লাই, এইটা বোধহয় এই জুলাই অভ্যুত্থানে করা হয় না না, আমি বলি ভাই জুলাই জন্য দেখেছি যে আলাদা করে ডকুমেন্টারি করেছে, কিন্তু এখানে আমি আলাদা করে চাইছি কারণে, কিন্তু সাপলাতে যেটা হয়েছে সেই রক্ত অনেক বড় রক্ত, তাদের একটা উল্লেখ দরকার ছিল। এই গ্যাপগুলো থাকা সত্ত্বেও আপনারা কি স্বাক্ষর করবেন? এরপরে ভাই, এরপর একটা বলি, বিপ্লবীদের কোনো নিরাপত্তা নাই এই সনদে, এটা দেওয়া হয় নাই, সেটা খুব জরুরি ছিল। আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 17 বছরের বিপ্লবী না শুধু 24-এর বিপ্লবী? শুধু 24-এর বিপ্লবী দেন, তাও দেন নাই। আর সবচেয়ে বড় যেটা ভাই, ফ্যাসিবাদের দোষরদের কোনো উল্লেখ নাই, ফলে হবে কি ফ্যাসিবাদের দোষর যারা ছিল তারা আবার রাজনীতিতে পুনর্বাসন হতে পারবে। এইগুলো আপনারা কারেকশন করতে বলছেন নাকি এগুলোকে রেখেই আপনারা স্বাক্ষর করবেন? এগুলো আমরা কারেকশন করার জন্য দিব। আর রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই কোনো কিছু আটকানোর জন্য করে না, করবো না, যাবো না, হবে না, এই ধরনের সিরিয়াসলি আমরা করি না। সব সময় আমরা ইতিবাচকভাবে গঠনমূলক রাজনীতি করি। তাতে যদি আমাকে একটু পিছিয়ে আসতে হয়, আমি পিছিয়ে আসি। এই যেমন আমাদের টকশোগুলো দেখবেন, যখন কথা আমরা কিন্তু পিছিয়ে যাই, বলে ভাই ইতিবাচক থাকেন, ইতিবাচক হই। আর রাশেদ খান, আপনার কাছে আসি, খুব ছোট্ট করে 2টি প্রশ্নের উত্তর চাই। বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হলো, যাতে গণ অধিকারের সভাপতি সর্বশেষ প্রতিনিধিত্ব করেছে, সেখানে আপনারা তো আপনাদের অবস্থানটা জানাবেন। জাতীয় নির্বাচনের কি অবস্থা? আবারও ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন বিএনপি মহাসচিব চেয়েছে, আপনাদের অবস্থানটা বলবেন। 2 মিনিটের মধ্যে 2টি প্রশ্নের জবাব দিতে হবে। দেখেন, আমরা মনে করি যে নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে হওয়া দরকার, কারণ রমজানের পরে আসলে ইলেকশন করার বাস্তবতা নাই। কারণ আপনার 1 মাস রমজান, এরপরে ঈদের ছুটি মোটামুটি 15 দিন, তার মানে ফেব্রুয়ারিতে ইলেকশন হলে বেটার। সরকার যদি আসলে ফেব্রুয়ারির পরে ইলেকশনটা নিয়ে যায়, দেন দলগুলোর মধ্যে সন্দেহ সংশয়টা বাড়বে, আর যখন সন্দেহ সংশয় বাড়বে তখন কিন্তু এই বিভাজনের সুযোগ নিয়ে কিন্তু আওয়ামী লীগ ব্যাক করবে। তখন এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে চায়, তারা মনে করে ধর আওয়ামী লীগ যদি তার মতো আন্দোলন করে আমার কি সমস্যা, এরকম একটা বিষয় আছে না। রাজনীতিতে এখন যা হচ্ছে ক্ষমতার জন্য, এই যে ইসলামিক দলগুলো আজকে এক হতে চাচ্ছে, কোন আদর্শের উপর ভিত্তি করে তারা এক হতে চাচ্ছে? আপনি অতদূর নিয়ে যান কেন? আওয়ামী লীগ তো বিভিন্ন পেজ থেকে এই মাসেই ব্যাক করার একটা ঘোষণা। আমি সেটাই বলতেছি যে ইসলামিক দলগুলো যদি অতীতে এক হইতো, এক আল্লাহ এক কোরআন, তার মানে কি ইসলামিক দলগুলো এক থাকবে, কিন্তু তারা এর আগে কখনোই এক হইতে পারে নাই। বিভিন্ন জনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, সেটা আমি নতুন করে ইসলামিক দল বুঝবে। আপনারা কাদের সাথে ঐক্য করছেন? এখন দেখেন ক্ষমতার প্রসঙ্গে তারা কিন্তু এক হচ্ছে, অর্থাৎ এইখানে যে বিভাজনটা দেখতেছেন ক্ষমতায় মূল বিষয়। আমরা এখনো পর্যন্ত আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিই না যে কার সাথে আমরা জোট করব, কার সাথে করব না। কিন্তু আপনাদের তো আগেই আপনার সভাপতি 2টি আসন স্যারের কথা বিএনপির পক্ষ থেকে শুনছি। আমরা 36টি আসন কিন্তু ঘোষণা করেছি, কুমিল্লায় গিয়ে 6টা আসন ঘোষণা করেছি। বিক্ষোভ হয়েছে তার বিরুদ্ধে, দলীয় সিদ্ধান্ত হবে। স্বাভাবিক, প্রার্থী ঘোষণা করলে তো যার মনোভূত না হবে সে তো বিক্ষুব্ধ হতেই পারে, স্বাভাবিক। এটা ইসলামিক দলে হয়তো নাই, কিন্তু মধ্যপন্থা দলে এই ধরনের বিক্ষুব্ধ মনোভাব অনেকের আছে। তো আমি শেষ করি, তো আমরা আমাদের
36টি আসন ঘোষণা করেছি, ক্রমান্বয়ে 300টি আসন ঘোষণা করব। আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি, তোমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নাও। তফসিল ঘোষণার পরে তখন হয়তো জোটের ব্যাপারে আলোচনা আসতে পারে, বাট এখনো পর্যন্ত আমাদের সিদ্ধান্ত 300 আসনে নির্বাচন করা। দ্বিতীয়ত ডাকসু নির্বাচনে যেটা বললেন, দেখেন আমি মনে করি যে অবশ্যই এই নির্বাচনগুলো যেভাবে আপনার ঘোষণা করা হচ্ছে, শেষমেশ আসলে নির্বাচনটা হয় কিনা সেটা নিয়ে সন্দেহ সংশয় আছে। এর কারণ অতীতে কিন্তু তফসিল ঘোষণার পরেও নির্বাচন হয়নি। আপনি নিশ্চয়ই শুনেছেন ছাত্রদলের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে উপাচার্যকে যে স্বাধীনতা বিরোধী শক্তির কোনো ছাত্র সংগঠন নির্বাচনে অংশ নিবে কিনা। বামপন্থীদেরও কিন্তু এক ধরনের প্রশ্ন আছে, সেই জায়গা থেকে যদি নির্বাচনে বড় একটি অংশ বয়কট করে তখন তো একটা সংকট সৃষ্টি হবে। সর্বশেষ বলি, দেখেন আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা কিন্তু সবাই এক ছিলাম, আমাদের ভিতর একতা ছিল, সব দলগুলোর ভিতরে পারস্পরিক সম্পর্ক ছিল। আজকে সেই সম্পর্ক ভেঙে চুরে খানখান হয়ে গেছে। সরকারের এখন দায়িত্ব যে 7-8 মাস এই সরকার থাকবে, আমাদের ভিতরে একতা ফিরিয়ে আনা। কিন্তু আজকে আমরা এতটাই ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়েছি, আজকে ছোট্ট একটা ঘটনায় একটা কর্মীর দায় আমি শীর্ষ একজন দলের নেতাকে দিচ্ছি, এই ধরনের যদি চলে এই ব্যবস্থা, তাহলে এই দেশটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমাদের ভিতরে সবথেকে বেশি দরকার একতা। সর্বশেষ বলি, দেখেন আজকে একটা দলকে সরকার কিন্তু সব জায়গায় প্রায়োরিটি দিচ্ছে। আপনি এটা বলেছেন, আমরা যদি সময় থাকে তাহলে জি মারুফ ভাই আপনার কাছে আসি। রাশেদ খানের কথার সূত্র ধরি, ইসলামিক দলের ঐক্য আসলে আমরা কখনো বিভক্ত ছিলাম না। আমাদের ইসলামে স্কুল অফ থট অনেকগুলো, একজন এক একটা থটের ছিল। এখন এই পর্যায়ে যেহেতু পারিপার্শ্বিক বাস্তবতা আমার মনে করছি একসাথে থাকার দরকার, সেটা আমরা একসাথে হচ্ছি। ফলে এটা আগে অনেক ছিল, ইনশাআল্লাহ যতদিন প্রয়োজন মনে হয়। এটা আমার বিভক্ত হবো তা না, এটা বৈচিত্র্য। আমারও আগের বৈচিত্র্য ফিরে যেতে পারি, সমস্যা নেই তো। কিন্তু আগামী নির্বাচন পর্যন্ত আমরা এই লাইনে একসাথে আমরা হাঁটবো। এরপরে যে বিষয়টা ডাকসু নিয়ে আমাদের যে পরিকল্পনাটা, আমরা যৌথ প্যানেল দেওয়ার চিন্তা, একক প্যানেল দেওয়ার প্রস্তুতি আছে। এবং যৌথ দিবেন সকল শক্তি, সেটা বৈষম্যের ছাত্র অধিকার তো এখন তো বিলুপ্ত করছে, যতগুলো শক্তি আছে সবার সাথে আমাদের আলাপ আছে, তাদের আমরা যৌথ প্যানেল দেওয়ার প্ল্যান চিন্তা করতেছি। এরপর হলো স্বাধীনতা বিরোধী যে আলাপ করেন, এটা একেবারে মূল্যহীন আলাপ, ওইটা আমি তুলতে চাই না। আমি সংক্ষেপে দুইটা জিনিস বলি। একটা হলো দক্ষিণ পন্থা নিয়ে একটা আলোচনা তুলে বাংলাদেশ সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি করা হচ্ছে। আমি বলবো এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। শেখ হাসিনা বারংবার বলতো যে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশে উগ্রপন্থার বিকাশ হবে। তো এখন যদি এটাকে স্বীকার করা হয়, তাহলে বাংলাদেশে ওই আওয়ামী বাহিনীটা প্রতিষ্ঠা করা হয়। অথচ বাংলাদেশে উগ্রপন্থা হচ্ছে না। হয়তো একটা মেয়েকে হয়তো হিজাব নিয়ে কথা বলা হয়েছে, একটাকে তো জেনারেলাইজ করার কোনো সুযোগ নেই। কয়টা ফুটবল খেলা বলা হয়েছে, 2 না 3টা ফুটবল খেলায়, তাদেরকে জেনারেলাইজ করে ফেলবেন? এটা একটা পরিকল্পিত দুষ্টামি হচ্ছে। আমি আক্ষেপের সাথে বলি, বিএনপি মহাসচিব এটা উনি কোন সেন্সে ছিলেন জানি, তিনি এখানে আসলে পালে হাওয়া দিচ্ছেন। আর শেষ কথা যেটা, আমরা পিআর নিয়ে ইলেকশন করতে চাই। উভয় কক্ষে যদি পিআর আসে তাহলে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন হবে। আর উভয় কক্ষে পিআর না আসলে আবার বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হতে পারে। কারণ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের যে এখতিয়ারটা প্রধানমন্ত্রীর হাত থেকে সরে আসার কথা, সেটা কিন্তু বিএনপি মানে নাই। এবং খুব সম্ভাবনা আছে যে এই পদ্ধতি গেলে বিএনপি গিয়ে সবকিছু উল্টায় ফেলবে। আমরা সেটা আশঙ্কা করি, আমরা ধারণা করি, বিশ্বাস করতে চাই না। সেজন্য পিআর হলো আগামী বাংলাদেশে একমাত্র সমাধান এবং জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করার জন্য। 30 সেকেন্ডে একটু উত্তর চাই। সব রাজনৈতিক দল বিভিন্ন জনের একজন আরেকজনের পার্টি অফিসে যায়, আপনাদের ওখানে দেখলাম সব পার্টি আপনাদের অফিসেই যে মিটিং করতে হয়, আপনারা কারো অফিসে যাচ্ছেন না, এটি কেন? আমরা যাচ্ছি না তা না, এটা আমাদের হয়তো আল্লাহ পাকের রহমত। আমাদের কাছে আমাদের আমন্ত্রণটা গ্রহণ করে, আমাদের কাছে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আসলে কি, আমাদের হুজুর তো পীর। আর বাংলাদেশের সংস্কৃতিতে মানুষের অবচেতনে পীরদের কাছে যাওয়া, পীরদের সাথে ঘনিষ্ঠতা এটা আছে। হ্যাঁ, ওই অবচেতনেই হয়তো এখানে সবাই আসে। আমরা যাই না তা না, আমরাও যাই। তাহলে আপনারা কি যে দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না বা প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকবেন না? আমরা পূর্ণ একমত না। শুধু আমরা দাবি করছি দলীয় প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান এক ব্যক্তি হবেন না। এবং সেক্ষেত্রে আমরা যদি ক্ষমতায় যাই, ইনশাআল্লাহ যাবো, আশা করি, আমাদের হবেন না। তাহলে আপনাদের তো এখন পীর যিনি, তিনি দলীয় প্রধান। না, আমাদের এখানে আসলে একটু সময় পেলে বলা যেত। ইসলামী আন্দোলন বাংলাদেশের ডেলিগেশন অফ পাওয়ার যে এত বেশি, আর ভাবতেই পারবেন না। আমাদের মুহতারাম আমির, তিনি আসলে নীতিগত জায়গা ছাড়া দল পরিচালনায় তিনি হস্তক্ষেপই করেন না। দল পরিচালনার নির্বাহী কমিটি, অর্থাৎ ডেলিগেশন পাওয়ার কিন্তু এখনো বিদ্যমান। এটা রাষ্ট্র ক্ষমতা গেলে আরো দেখবেন যে ডেলিগেশন পাওয়ার পারিবারতান্ত্রিক দল না। না, অবশ্যই না। এটা কি রাশেদ খান মনে করেন? অবশ্যই না। এখন মনে হবে কি যে পরিবার থেকে আসছে। কিন্তু যদি পিসের তরমুজ বললেন, উনি যেটা বললেন যে ওনারা পীরতান্ত্রিক দল, পীরতান্ত্রিক এক ধরনের পারিবারতান্ত্রিক, অর্থাৎ ওই পীরকে কেন্দ্র করে দলটা গঠিত হয়েছে। না রাশেদ ভাই, আমি বিনয় সাথে আপনি জানেন না, আমি বিনয় সাথে বলে আপনি জানেন না। আমাদের সিলসিলার ওনাদের আগে ছিল উজানিতে পীর ছিল, তার আগে ছিল রশিদ আহমদ গঙ্গুহি। যাই হোক, ওনাদের পার্টিটা দেখেন, এখন ওনার যে না একেবারে পরিবর্তনই না, এটা হলো একেবারে তাসাউফ কেন্দ্রিক। ওইটা উনি নিজেই বললেন, এই
পীর প্রথা আসলে এক ধরনের পরিবার প্রথাই বলে না, 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 মনে করেন? আমরা হয়তো সুযোগ পেলে আরেকদিন এই বিষয়ে আলোচনা করব। জি, আরেকদিন আলোচনা করব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই যে আলোচনা, যে সমালোচনা থাকুক না কেন, সবকিছু হোক দেশের জন্য, সবার উপর দেশ, আর সেই দেশকে একটি কল্যাণমূলক দেশ হিসাবে গড়তে আসুন, যে যার জায়গা থেকে ছোট করে হলেও ইতিবাচক ভূমিকা রাখি। আল্লাহ হাফেজ।